আপনি কি কিডনির রোগে ভুগছেন? আপনার কি ক্যান্সার হয়েছে বা যে কোনো বড় জটিল রোগ? আপনি কি ভাবছেন যে অ্যালোপ্যাথি ছাড়া এগুলোর চিকিৎসা হয় না? ভুল ধারণা। অ্যালোপ্যাথি একটা দিক, আরেকটা দিক হলো হোমিওপ্যাথি। আপনি কি জানেন জটিল থেকে জটিলতর এমনও কেস আছে যেখানে অ্যালোপ্যাথি চিকিৎসকেরা জবাব দিয়ে দিয়েছিলেন, টাইম দিয়ে দিয়েছিলেন, তিনি ভালো করেছেন। সেই মানুষটাকে জীবনের মূল স্রোতে ফিরিয়ে সুস্থ করে একটা বাঁচার তাগিদ দিয়েছেন। সেই মানুষটার কাছে আজ হেলথ ফার্স্ট থেকে আমি স্মৃতি চলে এসেছি। ডক্টর প্রকাশ মল্লিক আমাদের সঙ্গে রয়েছেন। স্যার নমস্কার। আমাদের যেটা খুব মানে বেশি পরিমাণে বাড়ছে, ঘরে ঘরে হচ্ছে মারাত্মকভাবে, সেটা হচ্ছে ক্যান্সার। হোমিওপ্যাথিতে ক্যান্সারের ট্রিটমেন্ট এটা কিভাবে সম্ভব হচ্ছে? এবং ঘটনা হচ্ছে যে এ প্রসঙ্গে একটু আত্মপ্রচারই করা বলে দেওয়া যেতে পারে যে ক্যান্সারের চিকিৎসা আমি 40 বছর ধরে করছি, কিন্তু আমি আসলে কেন হোমিওপ্যাথি ডাক্তার হয়েছি আমি অনেক এপিসোডে বলেছি যে অ্যাকচুয়ালি আমার ভাইয়ের ব্রেন টিউমার হয়েছিল এবং তখন আধুনিক চিকিৎসা করে ভাই মারা গেছিল। আমার বাবা তখনকার সময় আজকে 40-50 বছর 50-60 বছর আগে বলা যায়, এবং তখন ভাইয়ের বাবা সর্বশান্ত হয়ে গেল, তখন আমার বাবা হোমিওপ্যাথি পড়তে বাধ্য করেছিল। আমার জন্মস্থান বীরসিংহ গ্রামে, বিদ্যাসাগর হোমিওপ্যাথি করতেন। আমি হোমিওপ্যাথি ডাক্তার হতে চাইনি, কিন্তু বাবার বাধ্যবাধকতা আর বিদ্যাসাগরের হোমিওপ্যাথি চর্চা আমাকে কিন্তু এই প্রফেশনে এনেছে। এবং সেই প্রেক্ষিতে এই ব্রেন টিউমার থেকে, ব্রেন টিউমারের প্রচণ্ড পেশেন্ট আমরা দেখি, অনেক পেশেন্ট দেখি যারা আফটার অপারেশন, বিফোর অপারেশন ভালো আছে, এবং তা সত্ত্বেও যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ক্যান্সারের এরকম জটিল রোগের চিকিৎসা আমি করি। এবং আমি যখন গ্রামে থাকতাম, ক্যান্সার হয়েছে আক্রান্ত লোকের কাছে যেতাম। ক্যান্সারের অনেক সময় পেইন হয়, দ্যাট ইজ ভেরি টিভেন্ডাস, এবং সেই টিভেন্ডাস যে পেইন, এবং পেনটা কিন্তু এলোপ্যাথিক পয়েন্ট অফ ভিউ, তাকে পেনের যে পেন কিলিং যে ট্যাবলেট দিলে তার কিডনি নষ্ট হয়ে যায়। আমি একটা ওষুধ আবিষ্কারই করেছি, ইট ইজ এ কম্বিনেশন অফ মেডিসিন, যে ডিউরিং ক্যান্সারের সময় তার পেন কিন্তু চলে যাবে। সেটাকে আমরা আরও ইলাস্ট্রেট করেছি, বাতের ব্যথা, ক্যান্সারের ব্যথাকে কিন্তু আমরা কয়েক হাজার টাকার বিনিময়ে ভালো রাখতে পারি। আর ক্যান্সারের চিকিৎসা আগামী দিনে, ক্যান্সার এখন যেমন হচ্ছে আরও হবে, তার কারণ আমাদের অনিয়ন্ত্রিত জীবন, যৌন জীবন, এবং আমাদের ফাস্টফুডের মানে ব্যাপার, এবং সেই জন্য স্টোমাক ক্যান্সার, ইউট্রাস ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, এবং এটা অনেক বাড়বে। এবং সেক্ষেত্রে হোমিওপ্যাথিতে যদি ব্রেস্ট ক্যান্সারের আপনি নিশ্চয়ই সেলফ এক্সামিনেশন করবেন, মহিলাদের বলছি, যদি দেখেন কোনো দোলা হচ্ছে অবহেলাজনিত কারণে, আপনি কোনো লজ্জাজনিত কারণে এটাকে দূরে না সরিয়ে আপনি ডাক্তারের পরামর্শ, প্রথমেই যদি টিউমারের চিকিৎসা করি তাহলে ক্যান্সার পর্যন্ত এগোবে না। আর আমাদের কাছে, আমার দুর্ভাগ্য, আমাদের কাছে কিন্তু সবাই শেষে আসে, যাদেরকে বলে দেওয়া হয় 1 মাস বাঁচবে, 2 মাস বাঁচবে, সেই সব পেশেন্টগুলোকে আমরা 8 বছর, 10 বছর, 15 বছর পর্যন্ত বাঁচাতে পারি। একটি পেশেন্ট এসেছিল, তার ব্রেনে ক্যান্সার হয়েছিল, এবং তাকে বলে দেওয়া হয়েছিল আপনি 1 মাসের বেশি বাঁচবেন না। সেই পেশেন্ট আমার কাছে রিকোয়েস্ট করছিল, ডাক্তারবাবু আমাকে 3 মাস বাঁচান। আমি 3 মাস কেন, আপনি আর বেশি বাঁচতে চান না? বলে না, আমার নাতনি হবে, তো নাতি বা নাতনি হবে, আমার সেই নাতি নাতনির মুখ দেখে মরবো, ডাক্তার যেহেতু বলছে 3 মাস, সেই জন্য। এবং ঘটনা সেই ট্র্যাজেডি, এবং সেই ভদ্রমহিলা এখন নাতনি এখন 6-এ পড়ে, আমার চেম্বারে ঢুকলেই বলি এখনো মরেননি, তখন তিনি বলেন আপনার জন্য মিষ্টি এনেছি। তো ঘটনা হলো এরকম ঘটনাও ঘটতে পারে। আমি বলি নো ফুল স্টপ টু হোপ। আমার কলেজ স্ট্রিটের চেম্বারে একটা পেশেন্ট এসছে, একজন ভদ্রমহিলা বিমর্ষ হয়ে বসে আছে, তার স্বামী পেছনে। তো বললো স্যার আমি কি বাঁচবো? আমি বলি আপনি বাঁচবেন না, আমি এখনো দেখলামই না বাঁচবেন কি মরবেন। তো বললো যে আমাকে তো বলে দিয়েছে যে 2 মাসের বেশি বাঁচবেন না, ওর লাং ক্যান্সার। তো আমি বললাম যে যেহেতু এরকম একটা সংশয়, আমি এমনি জিজ্ঞেস করলাম যে আপনারা কয় ছেলে মেয়ে? বললো আমাদের ছেলেপুলে হয়নি। তখন স্বামী ছিল, আমি একটু অন্যভাবে বললাম, আমি পেশেন্টের সঙ্গে অন্যভাবে মিশে, আপনি কার দোষে হয়নি? আপনার দোষে হয়নি না আপনার পুরুষের দোষে হয়নি, ও তো স্বামীর দোষে হয়নি? তখন স্বামী পেছন থেকে বলছে স্যার ওর দোষে হয়নি, ও রেক্টোভার্টেড ইউট্রাস ছিল। তখন আমি বললাম যে ঠিক আছে, আপনি ওষুধ দিচ্ছি, কেমন থাকেন, 1 মাস পরে আসবেন, আপনি 2 মাস বাঁচবেন, তাহলে 2বার দেখার সুযোগ আছে। তো তারপর দেখলাম, তো সেই পেশেন্টটা 8 বছর বেঁচে আছে। তো এখন সেও যখন আসে, হাসে, বলে ডাক্তারবাবু আমি আর বলি না, সে বলে স্যার আমি মরিনি আপনার দোয়ায়। আমি আমার দোয়ায় নয়, তুমি হোমিওপ্যাথির দোয়ায় বেঁচে আছো। আর আমি এটা বুঝি না, এলোপ্যাথি ডাক্তার, আমি তাদেরকে শ্রদ্ধা রেখে ডিউ রেসপেক্ট বলছি, তারা কি করে বলে, কোন প্যারামিটারের সাহসে বলে যে 2 বছর বাঁচবে, 1 বছর বাঁচবে, 6 মাস বাঁচবে? তাতে পেশেন্টের না তার সাইকোলজিক্যাল ব্রেকডাউন হয়ে যায়। এবং আমার কাছে এসে, কালকেই আমার কাছে একটা পেশেন্ট এসছে, তাকে লিখেছে যে সাসপিসিয়াস ক্যান্সার, এবং তিনি একজন শিক্ষিকা। তিনি বলছেন স্যার আমার কাল থেকে ঘুম হচ্ছে না। আমি বললাম আরে, তিনি কিন্তু ভেঙে পড়েছেন।
আমি তাকে শুধু সাসপিসিয়াস শব্দটার ক্লারিফিকেশন দেওয়ার পরে সে যখন চেম্বার থেকে বেরোলো, তার ওয়াইফকে হাজব্যান্ডকে নিয়ে হাসি মুখে বেরোলো, তার ইমিডিয়েট আমি বলবো যে ইট ইজ এ সাসপিসিয়াস, নট ইজ ক্যান্সার। আমি কিছু টেস্ট করাবো, তার ভিত্তিতে বলবো, আর ক্যান্সার যদি হয়ে থাকে প্রকাশ মল্লিকের কাছে ক্যান্সার ভয় পায়, এটুকু আমি বলে তাকে আশ্বস্ত করলাম। এবং আমি বললাম যে প্রকাশ মল্লিককে ক্যান্সার ভয় পায়, এই বিশ্বাসটা রেখে তুমি এসছো। এবং তখন তার মুখে হাসি ফুটলো। এবং এই যে ইমিউনিটি পাওয়ারটাকে গ্রো আপ করা, এটাও কিন্তু ফ্যাক্টর। এবং এই প্রসঙ্গে আরেকটা ক্যান্সারের পেশেন্টকে বলি, তার নাম হচ্ছে ছাতিক, মিস্টার ছাতিক। তিনি মেদিনীপুরের লোক। তার হচ্ছে থ্রোট ক্যান্সার হয়েছিল এবং তার ঠান্ডা লেগে বাড়তো এবং তার ক্যান্সার, এটা ঘটনা। তা আমি তার ভদ্রলোককে বললাম যে আপনার ক্যান্সার হয়নি, আপনি ওষুধ খান তো। ঠিক বলেছে ডাক্তারবাবু, আপনার ক্যান্সার হয়নি। তিনি 18 বছর বেঁচে ছিলেন এবং তারপরে হিমাচল প্রদেশে তিনি ভালোই হয়ে গেছেন, ধরে নিয়েছেন। হিমাচল প্রদেশে তার ছেলে সোনার কাজ করে, সেখানে করতে গিয়ে ঠান্ডায় মারা গেছে। এবং সেই গ্রামে আমি একটা মানে সেমিনার করতে গেছিলাম, তো সেই খবর পেয়ে তাদের পরিবার লোক বলছে স্যার আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করতে হবে। আমি তো একা নয়, আমার টিম থাকে। বলে আমরা 10 জন 20 জন যত টিম থাকে, তারা আমাদেরকে গ্রামের দিকে, তাদের চেয়ার টেয়ার ছিল না, তা আমাদের মাদুরে বসতে দিয়েছে, পা ধুয়ে দিয়েছে, ভালো খাবারের ব্যবস্থা করেছে। তা আমি তাকে শেষে প্রশ্ন করলাম যে আমার চিকিৎসায় তো তোমাদের তো বাবা মারা গেছে, তা আমাদের খাতির করার কারণ? বললো স্যার আপনি যে কি কাজ করেছেন জানেন না, এত বছর বেঁচে থাকার পর আমরা 8 ভাই 9 ভাই 4-5 বোন, আমাদের সম্পত্তি জনিত এত জটিলতা ছিল, সেগুলো ঠিকঠাক করে নেওয়া সম্ভব হয়েছে বাবার জীবদ্দশায়। বাবা সেটা দেখে যেতে পেরেছে। এবং এই যে চিকিৎসা শুধুমাত্র নট অনলি দ্য ট্রিটমেন্ট, এটা যে পারিবারিক, সামাজিক, এবং ডক্টরস আর নট দি মেডিসিন কিপার, ডক্টরস আর ফ্রেন্ড অ্যান্ড ফিলোসফার অ্যান্ড গাইড, এটা কিন্তু বারবার মানতে হবে। এবং সেটা আমার একটা নিজস্ব পদ্ধতিতে চিকিৎসা করি, সেটা হচ্ছে মল্লিক মেথড। সেটা হয়তো অনেকেই ভাববেন সেটা সাইন্টিফিক নয়, কিন্তু আমি বলি সাইন্টিফিক নয়, আমি সাইন্টিফিক তাকেই বলবো যে মানুষের উপকার হচ্ছে মানেই সাইন্টিফিক। এবং সায়েন্স ল্যাবরেটরিতে পাওয়া যায়, কিন্তু জীবনের বাস্তবিক ক্ষেত্রে যদি সেটা কার্যকরী ভূমিকা নেয়, আমি বলি মোর সাইন্টিফিক দ্যান ল্যাবরেটরি সায়েন্স। একদম। আর স্যার কিডনিরও পেশেন্ট আপনি তো ট্রিটমেন্ট করেন? হ্যাঁ, আমার কিডনি রোগের উপরে একটা বইও আছে। এবং কিডনি ইদানিং প্রচুর পেশেন্ট পাচ্ছি। কিডনি রোগের 2-3 রকমের পেশেন্ট পাই। একটা পেশেন্ট পাই যারা এসেছে আমাদের, যারা পরিচিত পেশেন্টের মাধ্যমে, তাদের আর ডায়ালিসিস করতে হয়। আর যারা ডায়ালিসিস করতে এসছে, তাদের ডায়ালিসিস সংখ্যাটা আমরা কমিয়ে দিয়েছি। এবং নট অনলি দ্যাট, কিডনি পেশেন্টের কিন্তু হয় কি, হিমোগ্লোবিনটা কমে যায়। ইরিথ্রোপয়েটিন বলে একটা হরমোন আছে কিডনিতে থাকে, সেটা ডিটেক্ট হওয়ার জন্য সেটা কিন্তু হিমোগ্লোবিনটা কমে যায়। আর কি হয় না, সেখানে কিন্তু ক্রিয়েটিনটা বেড়ে যায়, ইউরিয়াটা বেড়ে যায়। আমরা সেটা কন্ট্রোল রেখে তার জীবন অনেক সময় চ্যানেল করতে হয়, সেই চ্যানেল বাতিল রেখেও একটিভ দিয়ে, এরকম অসংখ্য পেশেন্টকে আমরা, কিডনির পেশেন্ট তার নর্মাল জীবন যাপন করছে। তবে এটা লাইফ লং ওষুধ খেতে হবে। আর হোমিওপ্যাথি খেলে লাভ কি? হোমিওপ্যাথি খেলে লাভ হচ্ছে যে তার সাইড এফেক্টটা কম। দ্যাট ইজ এ গ্রেট পয়েন্ট অফ ভিউ। এবং ঘটনা হচ্ছে যে এলোপ্যাথিতে কিন্তু কিডনির এই যে ডায়ালিসিস বলুন, যাই বলুন, ইট ইজ এ ম্যানেজমেন্ট। এবং আলটিমেট কিডনি ক্যান্সার হয়ে যায়। এবং সম্প্রতি অনেক লোকই এসছে যারা কিডনিকে ট্রান্সপ্লান্টেশন করতে বলেছে। আমাদের কাছে যাদেরকে কিডনি ট্রান্সপ্লান্টেশন করতে বলেছিল, তাদের 40 লক্ষ টাকা খরচা বলেছিল। আমরা সেখানে জেনেটিক্যাল টেস্ট করে, তার ডিএনএ আরএনএ দেখে ট্রিটমেন্ট করে সেই পেশেন্টের আর কিন্তু সেটাকে চেঞ্জ করতে হয়নি। নট অনলি দ্যাট, সে পেশেন্ট পুরোপুরি স্বাভাবিক জীবনযাপন করছে। এরকম অসংখ্য উদাহরণ আছে আমাদের বিভিন্ন চ্যানেলে। সেই সমস্ত রুগীর বাইট আমরা দিয়ে থাকি। এবং সেটা আমার আত্মপ্রচার নয়, আমি সেটা করি কেন না, হোমিওপ্যাথি যে পারে এই বিশ্বাসটা। কারণ আমার কাছে একজন কিডনি পেশেন্ট এসে, যে ভালো থাকার পর তার ছেলে বলছে, স্যার আমি বললাম যে তোমরা কেন আসনি হোমিওপ্যাথিতে? বলে আমরা জানতামই না যে হোমিওপ্যাথিতে কিডনি পেশেন্ট ট্রিটমেন্ট হয়। আজকে যারা দর্শকরা দেখছেন, তারা কিন্তু আমি বলবো নো ফুল স্টপ টু হোপ। কিডনির পেশেন্ট হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করা যায়। খাদ্যের কিছু ব্যাপার আছে। কিডনি পেশেন্টকে প্রোটিন খাওয়া যায় না, কিন্তু আমার অভিজ্ঞতা বলছে কিন্তু কিছু প্রোটিন খেতে হয়। তার কারণ শারীরবৃত্তীয় প্রক্রিয়াটাকে নষ্ট করা, মানে ঠিক করার জন্য কিছু, সেটাকে ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী যদি আপনি খান, তাহলে কিন্তু কিডনি ডোন্ট কেয়ার। সুগার যদি থাকে সেটাকে কন্ট্রোল করে দেওয়া যায়। এবং অ্যাজ ওয়েল অ্যাজ কিডনির পেশেন্টকে দীর্ঘ জীবন এবং নর্মাল জীবন মানে তিনি অসুস্থ হয়ে পড়ে আছেন, আমি ওই জীবন চাই না। আমাকে যখন কেউ আশীর্বাদ করে যে দীর্ঘজীবী হও, আমি বলি স্যার আপনি আমাকে এই আশীর্বাদ করুন, বোধময় জীবন যেন পাই। অর্থাৎ আমি কাজ করতে পারবো না, বেঁচে আছি, ওই জীবন আমি চাই না। আমার পেশেন্টের ক্ষেত্রে তাই। আমি পেশেন্টকে এমন বলি, বয়স্ক পেশেন্ট, যে এটার পরে আপনি মরে যাবেন। তা বলে কি যে হ্যাঁ স্যার এটা আশীর্বাদ। কারণ একটা স্টেজের পর তো মরতে হবেই, কিন্তু মরাটা যেন বোধময় হয়। অর্থাৎ যতদিন বাঁচবেন কর্মক্ষম পাবেন, সচেতনভাবে মরবেন, তবেই। আমাদের একটা কথা আছে যে সজ্ঞানে পরলোক গমন। আমি আমার পেশেন্টের ক্ষেত্রে সজ্ঞানে পরলোক করাতে চাই। এবং আমি অনেক ক্ষেত্রেই সাকসেস। এই 40 বছরের দ্বারপ্রান্তে এসে মনে হয়েছে
যে আমার আরও অনেক কিছু করার ছিল, যদি আমি ভালো থাকি, বেঁচে থাকি, তাহলে এইরকম মানে যত রকমের জটিল রোগ আছে যেগুলোকে প্যাথোলজিক্যাল ডিটেকশন করা যাচ্ছে না, হয়তোবা আমাদের ডাক্তারি আক্ষরিক অর্থে কোনো ওষুধ নেই এবং সেটা পাওয়া যাচ্ছে না, কিন্তু আমার মেন্টাল সাইকোলজিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে শুধু ভাবনা লাগিয়ে আমি সেই রোগীকে ভালো করতে পারি। এবং সাইকোলজিক্যালি তারা যে এমন অসুস্থ হয়ে পড়ে এবং সেই সাইকোলজি এবং একটা শ্রবণ, যারা একজন মানুষের টিনিটাস হচ্ছে, মানে ভোবো শব্দ করছে, মজার কথা ওই টিনিটাস শব্দটা কিন্তু তিনি ছাড়া কেউ শুনতে পায় না, তাই বাড়ির লোককে যখন বলে তারা বলে না তোমার এটা তুমি এমনি এমনি বলছো, কিন্তু ইট ইজ এ সাইন অফ অ্যালজাইমার। এবং এক্ষেত্রে আমরা কিন্তু অনেকগুলো টেকনিক্যাল ব্যাপার নিই, যেমন শ্রবণ যন্ত্র যদি ওখানে লাগিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু অনেকে অ্যালজাইমার রোগের থেকে মুক্ত পাবে, সেই ভদ্রলোক অসুস্থ হবে না। এবং নট অনলি দ্যাট, এক্ষেত্রে একটা বলি, আমার এরকম অনেক পেশেন্টকে যখন বলেছি সব থেকে কম দামে মেশিনটা চাই, কম দামে নয়, দামি দিয়ে কিনবেন, কারণ জীবনের থেকে অমূল্য কিছু হতে পারে না। মেশিনের দাম যতই হোক, আমি অন্য অনেক খরচ করছেন, সেক্ষেত্রে কিন্তু এই শ্রবণ যন্ত্র এবং এই যে আবার এই যে কিডনির ব্যাপারে বলছে, অনেক সময় পোস্টেডের প্রবলেম থাকে এবং পোস্টেডের প্রবলেম থাকে এবং অনেকে আমি দেখেছি আমার কাছে অনেক পেশেন্ট এসে তারা এলোপ্যাথি হোমিওপ্যাথি খেয়ে ভালো হয় না, বলে স্যার পেচ্ছাপটা করতে পারছি না। আমি তো সাইকোলজিক্যাল, মানে ডাক্তারির বাইরেও আমার কিছু কমন সেন্স, আমি বলি সব জ্ঞান হচ্ছে, সব থেকে বড় জ্ঞান হচ্ছে কাণ্ড জ্ঞান। সেই কাণ্ড জ্ঞানটা কি না, আমাদের ছোটবেলায় যখন বাচ্চা পেচ্ছাপ করে না, তখন মা বলে হিস হিস করে, তখন এই যে শব্দটা তার পেচ্ছাপ করতে সাহায্য করে। সে আমি তখন বলি যে বয়স্ক যারা যাদের পোস্টের, আমি কলটা খুলে পেচ্ছাপ করবেন, তা একজন ভদ্রলোক দারুণ ডাক্তারি আপনার, আমি কল খুলে পেচ্ছাপ করলে সত্যি আমার ডাক্তারিটা হয়। তাই ডাক্তারি ইজ এ কমন সেন্স, কাণ্ড জ্ঞানের থেকেও কাণ্ড, অনেকের জ্ঞান আছে কাণ্ড জ্ঞান নেই, যার জন্য দেখা যায় অনেক অধ্যাপক, ডিউ টু রেসপেক্ট বলছি, অনেক অধ্যাপক ভালো পড়ান কিন্তু ডাক্তারি করতে পারেন না। ডাক্তারির জন্য কমন সেন্স ইজ রিকোয়ার ফর এনি আদার নলেজ। এটুকু আমি বলতে চাই, আমার এই জীবনে এইটুকু আমি অভিজ্ঞতা লাভ করি। অর্থাৎ আপনারা বুঝতে পেরেছেন, যে কোনো জটিল থেকে জটিলতর রোগ যেখানে আশা ছেড়ে দিয়েছেন, আপনারা জীবনে হতাশ হয়ে গেছেন, একবার প্রকাশ মল্লিকের কাছে আসুন। ডাক্তারবাবু এই যে বাস্তব জ্ঞান থেকে এটা আপনার মধ্যে যেভাবে আত্মবিশ্বাসের সঙ্গে উনি ওনার চর্চাটা দিতে পারবেন, তাতেই আপনি 50% ভালো হয়ে যাবেন, আর 50% হোমিওপ্যাথি রয়েছে। ডেসক্রিপশনে আমাদের স্ক্রিনে ডক্টর প্রকাশ মল্লিকের সমস্ত ঠিকানা, ফোন নাম্বার, যোগাযোগ নাম্বার, কিভাবে আসবেন, কোথায় বসেন, সব যাচ্ছে। আর দেরি করবেন না, জীবনের শেষ কটা দিন অবশ্যই একবার চেষ্টা করে দেখুন না, কি হবে, ক্ষতি তো হবে না, হলে লাভই হবে। ভালো থাকুন স্যার, ভালো থাকবেন, খুব ভালো লাগলো। এভাবেই থাকুন, আমাদের সকলের সঙ্গে থাকুন, সকলের জন্য থাকুন, দেখতে থাকুন হেলথ ফার্স্ট।